গল্পের নাম রাগে অনুরাগে। লেখিকা সুহাসিনী ফাতেহা। পর্ব 11। পরপারে ফের দেখা না হওয়া অবধি আমার কাছ থেকে তোমার কোনো মুক্তি নেই বু। ছাড়াছাড়ি নট এলাও। ফারাজ খানের যেহেতু হয়ে গেছ, তার থেকে ছাড়া পাওয়ার দ্বিতীয় কোনো অপশন নেই তোমার নত করে রাখা মুখখানা তুলে তরাক চোখে তাকায় তিতলি। মুহূর্তেই চোখ নামিয়ে নিল। ঐধা রাল নেত্রোদ্বয় অবধি পৌঁছাতে তার দৃষ্টিউগল বিফল হল। সরু নাকের পাটাটা সামান্য ফুলিয়ে কাঁচতে কাঁচতে বলে বসে, আমি ছাড়ব না আপনাকে। আপনি ছেড়ে দিলেও আপনার কাছেই থেকে যাব একদম গে। তিতলির কথা শুনে ঠোঁট কামড়ে হাসল রুমান। পাহাড়সম বলিষ্ঠ পুরুষ তৎক্ষণাৎ বেয়াদব বুকে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে নিল। দেহের সাথে দেহের সংঘর্ষ হতেই গভীর দৃষ্টিতে তাকাল মেয়েটার মুখখানার পানে। অতঃপর বাঁকা কণ্ঠে শুধাল, তো ছাড়তে কে বলছে তোমায়? তোমার সামনেই তো আছি, ধরে রাখো। সাথে আমিও যা করার গোসল করার আগেই করে নিই। ফারাজের ঠোঁটের কোণে বাঁকা হাসি যেন প্রজাপতির ন্যায় খেলা করছে। এক হাতে শার্টের বোতামে হাত দিয়ে মুখ এগিয়ে আনল কাছাকাছি। তিতলি মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করতে শুরু করল। দুহাতে ফারাজের বুক ঠেলে সরাতে চাইল, কিন্তু ব্যর্থ হল। কোমরের দুপাশে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেল গলায় দাড়ির খোঁচা খেল। তিতলি নড়েচড়ে উঠল। এমন স্পর্শে তার বুকের উঠানামার গতি নিয়ন্ত্রণের বাহিরে। ঠোঁট দুটো অনবরত কাঁপছে। চোখ দুটো খিচে রেখেছে। শ্বাসপ্রশ্বাসের গতি তীব্র হল। সত্যি মরে যাচ্ছে না তো? ফারাজ আচমকা ছেড়ে দিল। মুখখানা কেমন বদলে গেল মুহূর্তেই। পরনের শার্ট সোফায় ছুঁড়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে গেল, পরেরবার নিজ থেকে হুটহাট আপনাকে ছাড়ব না কথাটা বলে কাছে আসতে চাইলে এখনকার ধরাটা আরও নির্মমভাবে ধরব। মাইন্ড ইট। বোকার ন্যায় হতবিহ্বল ভাব ধরল তিতলি। নেত্রপল্লব কয়েকবার ঝাপটে তাকাল। সে কি বুঝালো আর ভাল্লুক কি বুঝে নিচ্ছে? তার কথা তাকেই ফিরিয়ে দিল। তিতলি না ভেবে সোফায় পড়ে থাকা ফারাজের শার্টটা হাতে নিয়ে নাকের কাছে এনে লম্বা এক নিঃশ্বাস নিল। চেনাজানা করা পারফিউম সহ পুরুষালী শরীরের সুবাস নিমেষেই অবশ করে দিল তার চারপাশ। বিড়বিড় করে আওড়াল, আপনি আমাকে একটুও ভালোবাসেন না? খারাপ লোক। আমাকে একটু বুঝেন না ই। এর ভেতরে আরও 3 দিন পেরিয়ে গেছে। কলেজে ফারাজের অত্যন্ত জরুরি কাজ থাকায় তিতলিকে বাবার বাড়ি যেতে দেয়নি। সাথে করেই কলেজে নিয়ে গেছে 2 দিন। তার এত কাজ ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, আর বেয়াদব্বু বাপের বাড়ি গিয়ে পায়ের উপর পা তুলে ঘুমাবে এটা সে মানতে পারবে না। তবে আজ শ্বশুরের সাথে কথা বলে জানিয়েছে কালকে বিকালে দিয়ে আসবে। শ্বশুর অনেক জোর করেছে সাথে যেন সেও যায়। ফারাজ ভদ্রতায় ঠিক আছে যাব বলেছে। তবে সে যাবে নাকি যাবে না এটা সোজা তার মনের উপর ডিপেন্ড করে। সন্ধ্যা 7টা। শেখ বাড়িতে একটা ছোটখাটো ঝামেলা বেঁধেছে। তৌসিফ শেখ তুষারকে একটা মেয়ের সাথে দেখেছেন। এটা আলেয়া শেখ সহ ফরিদা বানু সবার কানে চলে গেছে। তুষার বাবার পাশে বসে আছে। সামনের 2 সোফায় আলেয়া শেখ ও ফরিদা বানু। তুষার অনেক ভেবেচিন্তে কোনরূপ ভনিতা ছাড়াই বাবা মায়ের উদ্দেশ্য বলল, আমাকে যার সাথে দেখেছ ও ঝিলিক আব্বু। অয়নের ফুপাতো বোন ঘ। তৌসিফ শেখ রেগে আছেন নাকি গম্ভীর আছেন তা এ মুহূর্তে বুঝা দেয়। গম্ভীর কণ্ঠে বললেন, তো এখন কি করতে বলছিস? তুষার বাবার গম্ভীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অতঃপর সোজা বলল, আমি ওকে। ফরিদা বানু নাতির মুখের দিকে চেয়ে বললেন, কি নাতি? হেমে হাবুডুবু খাচ্ছিস? 3 দিন ধরে দেখতাছি তুই ফোন নিয়া কার সাথে কথা কইয়া মনে মনে হাসোস। মায়াডার নাম পিলিক নাকি ঝিলিক কইলি? তৌসিফ শেখ মাকে বললেন, আম্মা যা বলার আমরা বাপ ছেলে বলতেছি। তারপর তোমাদের মতামত দিও। আলেয়া শেখ বললেন, আমি বরং উঠে চলে যায়। আপনারা বাপ ছেলে কথা বলেন গু। তৌসিফ শেখ স্ত্রীকে বললেন, এটা আমার তোমার সবার জানা উচিত। তোমার ছেলে পাড়া পাড়া বাইকে করে যে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মা হয়ে এটা তোমার জানার প্রয়োজন আছে গি। তুষারের বাবার সাথে প্রায় বন্ধুসুলভ সম্পর্ক। তার কোনো ইচ্ছেতে চাওয়াতে না বলেনি কখনো। সে যেটাই এটা ঠিক বলেছে তার বাবাও মত দিয়েছে। কিন্তু এ বিষয়ে তার বাবা রাগ দেখাবে রাজি হবে না সেটা সে খুব ভালো করেই জানে। তাও দুহাতে আঙুল পেঁচিয়ে সামনের দিকে ঝুঁকে বলল, আব্বু আম্মু আমি ঝিলিককে বিয়ে করতে চাই। এ নিয়ে তোমাদের সকলের মতামত চাই।
তোমরা শুধু হ্যাঁ বলে দাও, বাকিটা আমি সামলে নিব গো। আলেয়া শেখ চেঁচিয়ে বললেন। বিয়ে করবি মানে? তৌসিফ শেখ এমন কথায় আন্দাজ করছিলেন, তাই চুপচাপ বসে আছেন। হাতের চায়ের কাপটা টেবিলে রেখে বললেন, পরিচয় কি? বাপের নাম কি? মায়ের নাম কি? ভাই বোন কয়জন? সব ঠিকানা দে, তারপর ভেবে দেখব। বিয়ে শুধু বললেই হয়ে যায় না গ। ফরিদা বানু ছেলেকে বললেন, নাতি বিয়া করতে চাইতাছে, দিয়া দাও বাপ। তিতলির লাহন দেইখা অজ্ঞা মাইয়া লই আয়। মাইয়া তো বিয়া দিয়া দিস, এবার নাতি ডারে বিয়া করায় দাদা, নানা হইয়া যা। তুদের সক্কাল বিয়া করাইছি বইল্লা, এখন নাতিন নাতির গো বিয়া দেইখতাছি। তুষার খুব খুব করে কেসে উঠল। ফরিদা বানু আবার দুঃখ করে বললেন, নানি তো তারে কয়দিন দেহি না। নাতজামাইকে খালি সামনে দেহি, সোজা কইয়া দিমু নাতিনরে আর পাইবা না। এখন থেকে আমগো বাড়িতো থাইকব। তুমি ভাইগ্যা যাও, মাস্টারি করো, চেয়ারে বয় বয়। তৌসিফ শেখ মাকে বললেন, আম্মা তিতলি কালকে আসবে, তখন যা ইচ্ছে বলিও ঘ। আর না নাতাজামাই আইবনি, নো আইলে রশিদি বাইন্দা নিয়া আয়। এর মাঝেই তৌসিফ শেখের ফোন বেজে উঠায়। তিনি পকেট থেকে ফোন বের করে দেখেন তিতলি ভিডিও কল দিয়েছে। তিনি সব ভুলে গিয়ে হাসি মুখে ফোন রিসিভ করলেন। ওপাশ থেকে তিতলি বাবাকে দেখে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আব্বু। তৌসিফ শেখ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মু? তিতলি, ভালো আব্বু। তুমি ভালো আছো? তৌসিফ শেখ, আলহামদুলিল্লাহ। জামাই কোথায় আম্মু? তিতলি, জানি না ঘ। ফোনের সাউন্ড স্পিকার বাড়ানো থাকায় ফরিদা বানু সহ সবাই শুনল। ফরিদা বানু বললেন, দেহি আমারে দেগি। তৌসিফ শেখ মাকে ফোন দিলেন। আলেয়া শেখের সাথে বিকালেও কথা হয়েছে। তুষার ও দুপুরে বোনের সাথে কলেজে দেখা করে এসেছে। ফরিদা বানু নাতিনকে বললেন, জানোস না মানে কি? নাতজামাই কই যায়, কি করে, সব খবরাকবর লইয়া রাখবি। রাইতের বেলা বেশিক্ষণ বাইরে থাইকতে দিস না গি। এভাবে সবার সাথে আরও কথা হল। ঘড়ির কাঁটা 12টায়। দীর্ঘ 30 মিনিট ধরে বই খাতা নিয়ে বসে আছে তিতলি। সামনে ফারাজ তিতলিকে নিজের মতোই এটা সেটা বুঝাচ্ছে, একদম মনোযোগ দিয়ে। কিন্তু তিতলির মন সেদিকে নেই। এই মুহূর্তে সে ভাল্লুককে ছাড়া কিছুই ভাবতে পারছে না। কি গম্ভীর মুখে তাকে পড়াচ্ছে, এই গম্ভীর মুখ দেখেই তার প্রেম প্রেম পায়। ইচ্ছে করে মুখে কয়টা চুমু বসিয়ে দৌড় দিতে। স্যান্ডো গেঞ্জি পরে তার সামনে বসে আছে। সুঠাম দেহের লোমশ, বুকের অধিকারী। বুকের উপরের অংশ আরও কতকি, এসব অংশ দেখে নিজে নিজে লজ্জা পাচ্ছে সে। চুমু দিবে দিবে ভেবেছে। তার মাঝেই ফারাজ তিতলিকে বলল, চোখ বইয়ের দিকে চাই, আমার দিকে নয়। হুম। তিতলি মুখ ভেঙচি কেটে বইয়ের দিকে নজর দিল। খারাপ লোক, একটু তো দেখেছে। কেমন ধমক দিল। মুখ নাক ফুলিয়ে বলল, তাকাচ্ছি না আপনার দিকে। বই আমার স্বামী। ফারাজের ভ্রুজোড়া কুঁচকে যায় কৌতুকে। স্কেল হাতে নিল তৎক্ষণাৎ। কপট রাগ দেখিয়ে হিসিয়ে শুধাল, মায়ের খেতে ইচ্ছে করে? না, আপনাকে চুমু অর্ধেক বলে থাম সপ্তদশী। ফের বলল, এই না না পড়ছি। মারবেন না প্লিজ, এটা দিয়ে মারলে খুব ব্যথা পাব। ফারাজ তিতলির দিকে ফিরল আচমকা। ভ্রু নাচিয়ে শুধাল, কি যেন বলে যাচ্ছিলে? আমাকে চুমু, পুরো কথাটা শুনতে চাই। তিতলি কেঁপে উঠে বলল, কিছু না বইকে চুমু। আপনাকে না গি। ফারাজ খান এখন পড়ানোর মুডে আছে, তাই বেয়াদব বুড়কে পড়া জিজ্ঞেস করল। নিউটনের প্রথম থেকে তৃতীয় সূত্র পর্যন্ত বলো। তিতলি কিছুক্ষণ ভেবেচিন্তে উত্তর দিল, নিউটনের প্রথম সূত্র হলাম আমি, দ্বিতীয় সূত্র হলেন আপনি, তৃতীয় সূত্র আমাদের টুনাটুনিরা, চতুর্থ সূত্র আমরা সবাই। দেখুন হয়েছে কিনা? নিউটনের প্রথম সূত্র হলাম আমি, দ্বিতীয় সূত্র হলেন আপনি, তৃতীয় সূত্র আমাদের টুনাটুনিরা, চতুর্থ সূত্র আমরা সবাই। দেখুন হয়েছে কিনা? বেয়াদব বুয়ের মুখ থেকে নিউটনের সূত্রের এমন অদ্ভুত উত্তর শুনে ফারাজের ভ্রুজোড়া কুঁচকে গেল মুহূর্তেই। তার বুকে নিউটন বিজ্ঞানীর পক্ষ থেকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। তার পক্ষ থেকেও কিছু পানিশমেন্ট পুরস্কার দিতে হবে।
টুনাটুনি শব্দটা শোনার পর থেকে তার সুদর্শন মুখখানায় সে কি সন্দিহান ভাব। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে মেয়েলি চেহারাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। অতঃপর বাদামি অধরযুগলে বাঁকা হাসির রেশ ফুটিয়ে ফের প্রশ্ন করল, এই সূত্রগুলোর আবিষ্কারক কে? এবং কিভাবে তোমার সূত্রগুলোর উন্মোচন হয়েছে? ব্যাখ্যা দাও। সপ্তর্ষির হুঁশ নেই। সে মূলত নিউটনের সূত্রের মাঝে নিজেদের ভেবে বসেছে, সাথে তাদের ভবিষ্যৎ টুনাটুনিদেরকে। এবারও ভুল করেনি। ফারাজ বলার সাথে সাথেই খুব দ্রুত উত্তর দিল, সূত্রগুলো তিতলি বিজ্ঞানী আবিষ্কার করেছে। একদিন এক পচা আপেল উড়ে এসে আমার মাথার উপর পড়েছিল। সেদিন আমি নিজেই এই সূত্র আবিষ্কার করেছি। শুধু মাথার উপর পড়ে নাই, তার কিছু মাস পর আমাদের বিয়েও হয়েছে। এখন আমরা দুজন জামাইবু। ফারাজের ভ্রুযুগলে ভাঁজ পড়ল। বিদ্দিষ্ট চাউনি গভীরতা পেল। সহসা নিজ নিম্নাংশের অধর কামড়ে ধরল যুবক। বেয়াদব্বু তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না। আচমকা হাতের স্কেল দিয়ে টেবিলে আওয়াজ করে 2টা বাড়ি বসাল। কপট রাগ দেখিয়ে হিসহিসিয়ে বলল, মানে কি এসবের? তিতলি কেঁপে উঠল। ধরফর করে উঠে 2 হাতে হাত বুক গুজল। নিজের বলা উত্তরগুলো মনে করতেই মিটিমিটি হেসে বলল, আমি কি ভুল উত্তর দিয়েছি নাকি? আপনি বলছেন কিভাবে আবিষ্কার করছি, তাই আমিও উত্তর দিয়েছি। ফারাজ চোখ ছোট করে তাকাতেই তিতলি লাজুক ভঙ্গিতে পল্লব ঝাপটে চুল গুজল কানে। লোকটা তার দিকে এভাবে তাকাচ্ছে কেন? বেঘোরে দাঁত কেলিয়ে বলল, সুন্দরী কিউট বুকে পড়াতে বসে চোখ ফিরাতে পারছেন না বুঝি? হুহ। ফারাজ খান বেয়াদব্বুয়ের কথার প্রত্যুত্তর দেবার প্রয়োজনীয়তা না দেখিয়ে তৎক্ষণাৎ চেয়ার থেকে একটানে বুকে কাঁধে তুলে নিল। আকস্মিক ঘটনায় তিতলি হকচকিয়ে উঠল। পা দুটো ছড়াছড়ি করে খামচে ধরেছে রু মানবের পিঠ সহ কাঁধ। কয়েকবার চিমটিও বসাল। ফারাজ ঠোঁট বাঁকাল। নখগুলো কি সে এমনি এমনি কেটে দিয়েছে নাকি? সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখালেন না যুবক। তিতলি পা দুটো লাফাতে লাফাতে বলল, ছাড়ুন। আমাকে কাঁধে তুলছেন কেন? আমাকে পড়ান। আমি আরও পড়তে চাই। ফারাজ তিতলির পা দুটো বলিষ্ঠ হাতের চিপায় ধরে রেখে শক্ত মুখে আওড়াল, তোমাকে বড়দের পড়া পড়াতেই নিয়ে যাচ্ছি বউ। না না, আমি ছোটদের পড়া পড়ব প্লিজ। আমাকে নামান। ফারাজ উল্টো দুগদম হেঁটে এসে আচমকা বুকে ছুঁড়ে ফেল নরম বিছানায়। অতঃপর চোখে মুখে অদ্ভুত আচ্ছন্নতা লেপ্টে যতটা ঝুঁকা যায় ঠিক ততটাই ঝুঁকল ওর মুখের কাছে। তিতলি বিছানার সাথে মিশে গেল পুরোপুরি। ফারাজের শরীরের পুরুষালী সুবাস নাসারন্ধ্র ভেদ করতেই বর্বর নিঃশ্বাস নিতে থাকল। মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করতে করতে বলল, ছাড়ুন প্লিজ। ফারাজ সে কথা শুনলই না। বেয়াদব্বুকে জ্বালানোর অভিনব সুযোগ কি আর অত সহজে হাতছাড়া করবার মানুষ সে? উল্টো আগের তুলনায় আরও ঝুঁকে এসে বাঁকা কণ্ঠে ফিসফিস করে বলল, এত বর্বর নিঃশ্বাস নিয়ে আমাকে নেগেটিভ ফিল দিচ্ছ কেন? এখন আমি যদি কিছু করে দিই? দূরে যান। না কাছে আসি। কথাটা শেষ হতেই তিতলির পুরো শরীরটা নিস্তেজ হয়ে পড়ল যেন। দুচোখের পাতা বন্ধ করে নিল ভয়ে। যুবক তখন গভীর চোখে তাকাল রমণীর বন্ধ দুচোখের কম্পিত পাতার দিকে। তারপর নাক, এরপর কম্পিত অধর যুগল, এরপর তা নামল থুতনি বেয়ে খালি গলায় চকচক করা লাল তিলটার উপর। এরপর আরও নিচে নামল। আবার ঘুরে ফিরে চোখ দুটো এসে থামল তিরতির করে কাঁপতে থাকা পাতলা অধর যুগলে। ফারাজের হঠাৎ অদ্ভুত অনুভূতি হল। বাড়াবাড়ি করে বুকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইল। তিতলির ছটফটানি ফারাজের মনে তীব্র ক্রূর আনন্দ দিচ্ছে। অবাধ্য বেয়াদব্বু এখন দেখুক সে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। তিতলি আবারও ছটফট করে উঠতেই তৎক্ষণাৎ ফারাজ কৌতুক করল তিতলির সাথে। খানিকটা দুষ্ট স্বরে শুধাল, একদম নড়বেন না ম্যাডাম। আমার কাজ আমাকে শেষ করতে দিন, নয়তো শাস্তি বাড়বে গু। তিতলি শুনল না কথা। তড়াক প্রয়াস চালাল বিছানা থেকে উঠে আসার। পাহাড়সম বলিষ্ঠ পুরুষ তো সরলেনই না, উল্টো জোর বাড়ালেন হাতের। এক হাতে তক্ষুনি চেপে ধরলেন বেয়াদব্বুয়ের মোলায়েম হাত দুটোর নরম কবজি। অতঃপর সময় নিয়ে মোচড়াতে থাকা তিতলির ঘাড়ের বড্ড কাছে মুখ নামিয়ে আন। ফারাজের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। পরপর সেখানে পুরুষালী নরম ঠোঁটের বিচরণ। তিতলি নড়েচড়ে উঠল। গলা শুকিয়ে গেল তার। অশান্ত মন স্থির, অবিচল হল।
লোকটার সামান্য ছোঁয়াতেই 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভেতর মাথার সবকিছু কেমন যেন ফাঁকা হয়ে এল, স্নায়ুর উপর থেকে সমস্ত জোর হারিয়ে এক গভীর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে ফেল সে। ফারাজ তিতলির ঠোঁটের মুখোমুখি নিজের ঠোঁট জোড়া এনে এক দৃষ্টিতে তাকিয়ে একদম নিচু গম্ভীর স্বরে বলে, আমাকে জ্বালিয়ে তুমি কোনোদিন নিস্তার পাবে না। যা করবে তা দ্বিগুণভাবে ফিরিয়ে দিব গু। বেয়াদব বুকে হঠাৎ আর নড়াচড়া করতে না দেখে ফারাজ হকচকিয়ে উঠল। জ্ঞান হারিয়ে ফেল নাকি? বিচলিত হয়ে তখন নিজের খসকসে হাতের মুঠোয় ধরে রাখা দুহাতের নরম কবজি ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াল। আলগোছে পাজা কোলে নিয়ে বেয়াদব বুকে বালিশে শুইয়ে দিয়ে বিড়বিড় করে আওড়াল, এ যাত্রায় বেঁচে গেলেন। থাক, ব্যাপার না। সময় হলে তখন আমি ফারাজ খান তোমার কোনো বাধা মানব না। তার আগে যত উড়বার ইচ্ছে উড়ে নিন ঘ। বলে ফারাজ বাহাতে ঘাড় ডলতে ডলতে বিছানা থেকে নামতেই তিতলি চোরা চোখে তাকাল। মুখ ভেঙচি কেটে নিজ মনে বলল, আমি জ্ঞান হারাইনি। ভাল্লুক কোথাকার! এটা শুধুমাত্র আপনার থেকে বাঁচার অভিনয়। উড়তে বলছেন, উড়তে উড়তে আপনাকে সহ উড়িয়ে দিব। আপনি ফারাজ খান হলে আমিও ফারাজ খানের বউ। শনিবার দুপুর 12টা বাজে ঘড়িতে। শুক্র শনি দুদিন স্কুল কলেজ ভার্সিটি সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ। আজকে প্রায় 3 দিন ঝিলিককে দেখে না তুষার। তাই আজ ঝিলিকদের বাসার নিচে এসে বাইক থামিয়েছে। বাড়ি যাওয়ার পথে রাস্তার মোড় ঘুরিয়ে এদিকে চলে এসেছে। হাতে মোটামুটি বড় সাইজের একটা গিফট বক্স। অনেক পছন্দ করে ঝিলিকের জন্য কিনেছে। মেয়েটার কি পছন্দ হবে? তিতলির জন্য সবসময় অনেক কিছু কিনে আনত সে, হিসাবে মেয়েদের জিনিস কোনটা ভালো কোনটা খারাপ এগুলো সে খুব ভালো করেই জানে। কিন্তু তাও একটু দ্বিধায় ভুগছে। পকেট থেকে ফোন বের করে ঝিলিকের নাম্বারে ফোন দিল। দুবার রিং হওয়ার সাথে সাথেই রিসিভ হল। ওপাশ থেকে কিছু বলার আগেই তুষার বলল, বাড়ির বাইরে আসুন ঝিলিক। আপনার অপেক্ষায় প্রহর কাটছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে। তুষার কথাটা বলার পরপরই ওপাশ থেকে উত্তর এল, কাকে চাই? তুষার থতমত খেয়ে গেল। হবু শাশুড়ি আম্মা ফোন ধরেছে বুঝতে সময় লাগল না তুষারের। বাঁকা হেসে অচেনা কণ্ঠে বলল, আপনার মেয়ে ঝিলিককে চাই। তার পার্সেল এসেছে, তাকে একটু নিচে পাঠান। এই ছেলে, তুমি কিভাবে জানলে আমি মা নাকি মেয়ে? তুষার খুব খুব করে কেসে উঠল হবু শাশুড়ির কথা শুনে। রিনা খান 2 মনে হচ্ছে। তবে এটা মন্দ না। বাইকে হাত দিয়ে গম্ভীর কণ্ঠে তারা দেখিয়ে বলল, পার্সেলটা নিয়ে যেতে বলেন আন্টি। অন্য পার্সেল ডেলিভারি দিতে হবে, আমার হাতে সময় কম গ। ঝিলিকের মা জিসা বেগম ফোন চলাকালীন অবস্থায় মেয়েকে ডেকে বললেন, ঝিলিক, তোর নাকি পার্সেল এসেছে গি। ঝিলিক ডিম ভাজা করার জন্য ডিম ভেঙে দেখে ডিম ভেতরে নষ্ট, তাই জানালার কাছে আসতে আসতে মায়ের কথা শুনে বলল, আমি তো কোনো পার্সেল অর্ডার দিইনি আম্মু। ভুল মানুষের কাছে পার্সেল এসেছে বলে দাও উ। ঝিলিকের মা তাই করলেন। ফোনের ওপাশের ব্যক্তিটাকে বললেন, আমার মেয়ে কোনো পার্সেল অর্ডার করেনি। তুমি ঠিকানা ভুলে গেছ গু। ঝিলিক নষ্ট ডিমটা ফেলে দিল। জানালা দিয়ে সে নষ্ট ডিমটা এসে উপর থেকে সোজা তুষারের মাথার উপর পড়ল। তুষারের কানে তখনও ফোন। হঠাৎ মাথায় কিছু পড়েছে বুঝতেই উপরে তাকাল। কাউকে দেখল না। বাম হাত তুলে মাথায় হাত দিতেই আসল সে নষ্ট ডিমের অর্ধাংশ। তুষার নাক ছিটকাল, কি বাজে গন্ধ। ঝিলিক সরে যাচ্ছিল, আবার কি মনে করে জানালার কাছে এসে নিচে তাকাতেই চেনা কাউকে দেখে মেয়েটার চোখ দুটো বড়বড় হয়ে গেল। স্পষ্ট অস্পষ্ট সুরে আওড়াল, তুষার ভাই এখানে? উনি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? ডিমটা উনার মাথায় পড়ল না তো? ঝিলিক জিভ কাটল সাথে সাথেই। নিজেও মাথায় হাত দিয়ে বলল, ইয়া আল্লাহ, এটা আমি কি করলাম? ঝিলিক, কি করবি এখন তুই? তুষার ভাই নিজেকে ডেলিভারি ম্যান বানায় দিল। ভাবনায় পড়ল, মেয়েটা কি পার্সেল এনেছে উনি? না গেলে কি রাগ করবেন? খচকছে মনে কি করবে ভেবে মাথায় ঘোমটা দিয়ে নিচে বাইরে যাওয়ার জন্য চাইল। ঠিক তখনই জিসা বেগম বললেন, এই কোথায় যাচ্ছিস তুই? ঝিলিক ভয় পেয়ে গেল মায়ের কথা শুনে। ইনিয়ে বিনিয়ে বলল, পার্সেল আনতে আম্মু। জিসা বেগম সন্দেহের গলায় বললেন, একটু আগে বললি না তুই কোনো পার্সেল অর্ডার করিসনি? ভুল বলছি আম্মু। কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম, এখন মনে পড়েছে গি। ঝিলিকের কথা শেষ হতে না হতেই জিসা বেগমের হাতে থাকা ফোনটা ফের বেজে উঠল।
জিসা বেগম মেয়ের ফোনটা বাজতে দেখেই হাতে নিয়েছিলেন প্রথমে। এবার আর নিজে রিসিভ না করে মেয়েকে দিয়ে বললেন, পার্সেল নিয়ে আয় গিয়ে। দুদিন অনলাইন থেকে কি যে কিনিস। ঝিলিক ফোনটা হাতে নিয়েই স্বস্তির নিঃশ্বাস ফেল। কিছুক্ষণ পরই দ্রিম বুকে সদর দরজা দিয়ে বেরিয়ে এলো বাইরে। সোজা এসে তুষারের সামনে দাঁড়াল। মুখাবয়বে অবিশ্বাস নিয়ে বলল, আপনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন? তুষার নিজে বিচলিত হয়ে মাথার উপর পড়া নষ্ট ডিম পরিষ্কার করতে ব্যস্ত। কোনো দিকে তার খেয়াল নেই। নিজে বিড়বিড় করল, চিক কি গন্ধ! 50 কেজি শ্যাম্পু ইউজ করলেও বোধহয় এই গন্ধ যাবে না। এটা কার কাজ তাকে ছাড়ব না। ঝিলিক মুখে হাত দিয়ে হাসি থামানোর চেষ্টা করছে। সিরিয়ার মুহূর্তে হাসি থামানো যে কত কষ্টের তা শুধু এখন সে বুঝতেছে। আবারও ডাকল, তুষার ভাই শুনছেন? তুষার এবার সম্বিত ফিরে পেল। মেয়েটার দিকে তাকাল। চোখাচোখি হল দুজনের। তুষারের কণ্ঠে রাগ ঝরে পড়ল, আমি আপনার কোনো জনমের ভাই লাগি হুম? নেক্সট টাইম ভাই ডাকটা শুনলে খবর আছে আপনার। ঝিলিক মাথা নিচু করে বলল, তাহলে কি ডাকব? উহু, শুধু তুষার। ঝিলিক লজ্জা পেল। লোকটা কেমন অদ্ভুত কথা বলে। তুষার মেয়েটার লজ্জা পাওয়া মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসল। বাইকের পেছন থেকে গিফট বক্সটা নিয়ে ঝিলিকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য ঝিলিক। বলে সে এক মুহূর্ত দাঁড়াল না। নিজের সাথে এই গন্ধ নিয়ে আর এক মুহূর্তও থাকা যাবে না। বাইক নিয়ে তক্ষুনি হুট করে উধাও হয়ে গেল। ঝিলিক আশ্চর্য বনে গেল। কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকার পর নিজের হাতে ধরিয়ে দেওয়া জিনিসটার উপর নজর বুলাল। কি থাকতে পারে ভেতরে? তৎক্ষণাৎ বাড়ির ভেতরে পা বাড়াল সে। ফারাজ সকাল থেকে দীর্ঘক্ষণ বাইরে থাকার পর বাড়িতে ঢুকতেই আফজাল খান দাঁড়িয়ে ছেলেকে বললেন, বৌমার সাথে তুইও আজ শ্বশুরবাড়িতে গিয়ে দুদিন থেকে আসবি। এটা আমার আদেশ। ফারাজের চলন্ত পা জোড়া থেমে যায় মুহূর্তেই। ঘাড় ঘুরিয়ে তাকায় বাবার দিকে। অতঃপর গম্ভীর মুখে বলল, নিয়ে যাব। তবে থাকতে পারব না ড্যাড। আফজাল খান শক্ত মুখে বললেন, সময় না থাকলে সময় বের করে নে। তাও থাকতে হবে। বেয়াই মনে কষ্ট আনবে তুই না থাকলে গি। ফারাজ বাবার কথা শুনে বেয়াদব বুয়ের কথা মনে করে বলল, দেখি থাকতে পারলে থাকব। হুঁশিয়ার সাহেব এসেছেন। নাতির কথা শুনে বললেন, থাইকতে পারলে যাইবি মানি কিরে নাতি? যাই জামাই আদর খাইয়া আয়। এর চাইয়া শান্তি আর কিচ্ছুতে নাই। ঠেঙের উড়পে ঠেং তুলে খাইয়া আয়। ফারাজ ততক্ষণে করিডোর পেরিয়ে রুমের দিকে চলে যাচ্ছে। তিতলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মুভির নায়িকাদের মতো বানানোর টিপস করছে। নিজে লজ্জা পাচ্ছে, মুখে শাড়ির আঁচল টানছে। চোখ বন্ধ করছে আরও কত কি। রাতের কথা মনে আসতেই লজ্জায় লাল নীল গোলাপি হচ্ছে। সে অন্য রাজ্য হারিয়ে গিয়েছে। বাইর থেকে এসে সদ্য গোসল সেরে এসেছে ফারাজ। কোমর বরাবর পেঁচিয়েছে একখানা সফেদ রঙা তোয়ালে। ভেজা চুলে হাত বুলাতে রুমে এসে বেয়াদব বুকে এমন করতে দেখে কপাল কুচকাল যুবক। তৎক্ষণাৎ 2 কদম সামনে এসে ঠিক পেছনে এসে দাঁড়াল। তিতলি সহসা চোখ খুলে আয়নার দিকে তাকাতেই নিজের পেছনে ফারাজকেও আয়নার দিকে তাকিয়ে থাকতে দেখল। মেয়েটা চিৎকার করে উঠে দাঁতে দাঁত খিচে বলল, আপনি আমার সামনে এভাবে কেন এসেছেন? আমার কেমন জানি লাগছে। প্লিজ কিছু পড়ুন। দ্রুত পড়ুন। বেয়াদব বুয়ের কথা শুনে ঠোঁটের কোণ বাঁকিয়ে ক্রূর হাসল যুবক। মুখে কপট নাটকীয় ভাবভঙ্গিমা ধরে রেখে দুষ্ট কণ্ঠে আওড়াল, আমার রুমে আমি যেভাবে ইচ্ছে আসব। ইচ্ছে হলে চুপচাপ তাকিয়ে দেখো। বউ সামনে থাকলে পাপ হয় না বেয়াদব। বলে ফারাজ হেঁটে সোফার দিকে যেতেই আচমকা ফারাজের কোমরে বাঁধা তোয়ালের গিঁট খুলে গিয়ে মেঝেতে পড়ল। সহসা এহেন ঘটনায় তিতলি স্রেফ ফারাজ দুজনেই হতভম্ব হয়ে গেল। তিতলির চোখজোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। তৎক্ষণাৎ পিঠ ঘুরিয়ে অন্যদিকে ফিরে গেল। লজ্জায় খাটের নিচে ঢুকে যাবে মনে হচ্ছে। এমন দৃশ্য চোখের সামনে দেখবে ইহকালেও ভাবেনি। 2 হাতের নরম আজলায় আড়াল করে নিল লজ্জায় লাল হওয়া মুখখানা। নিজেই হাঁসফাঁস করতে চোখ মুখ খিচে বলে বসল, আমি কিচ্ছু দেখিনি। বিশ্বাস করুন কিছু দেখিনি, আমি অন্ধ। বাকি জীবনের জন্য চোখ নষ্ট হয়ে গেছে। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।